ওয়ার্ক অন থিসিস শীর্ষক সার্টিফিকেট ওয়ার্কশপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাইরুজ সাইয়ারা। অনলাইনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সেলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিং কাজ করে যাচ্ছে। আজ তেমনই একটি সময় উপযোগী আয়োজনে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা শিক্ষার্থীরা বাড়িতে বসে এই অতিমারির সময়টিতেও যা নিয়ে সবচাইতে বেশি চিন্তিত তা হলো আমাদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং কর্মজীবনে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা। সেই পথ সুগম করতে সিইটিএল যে ওয়ার্কশপ সিরিজটি হাতে নিয়েছে, আজ তার চতুর্থ পর্ব। আজ আমরা জানব বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ও পেশাগত জীবনে গবেষণার কাজের খুঁটিনাটি সম্পর্কে। একটি থিসিস পেপার আমাদের কর্মজীবনে কিভাবে কাজে লাগতে পারে তার সম্পর্কে অংশগ্রহণকারীদের অবগত করবার জন্য গ্রিন বিজনেস স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিইটিএল এর ফ্যাসিলিটেটর হাসান আল জুবায়ের রনি স্যারকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। অ্যাকচুয়ালি আমি এখন এই অতিমারির সময় বাসার মধ্যে নাই, বাসার বাইরে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে এটার জন্য। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওপেনিং স্পিচে থ্যাংক ইউ ফাইরুজ, এবং থ্যাংক ইউ টু দ্য হোল টিম যারা এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করে আপনারা আজকে এখানে দাঁড়িয়েছেন। এন্ড আপনাদের যে টপিক আছে এবং আজকে দুজন ফ্যাসিলিটেটর তারা আমার খুব ক্লোজ, নাজমুল ইসলাম নাইম এবং সুরাইয়া আক্তার। দে বোথ আর ট্যালেন্টেড পারসন। আমাদের লাইফের একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের একাডেমিক জায়গা পরিপক্কতা পায় হচ্ছে আমাদের থিসিস রাইট আপের উপর। সো এই থিসিস রাইট আপের যে জায়গাগুলো আছে সেটা আমার যে কোনো একটা গবেষণার জন্য আমার হাতে খড়ি হিসেবে কাজ করে। আমি যখন পরে একাডেমিক হিসাবে আরো জায়গায় যাব, বড় বড় গবেষণা করব, সেই জায়গার সূচনাটা হয় থিসিসের মাধ্যমে। আমি যদি আমার থিসিসের সময় কল্পনা করি, যখন আমি ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে থিসিস করছিলাম তখন স্টার্ট আপ ছিল, এবং সেখানে আমরা ছোট ছোট কোয়েশ্চেন থেকে কিভাবে রিসার্চ ডেটা অ্যানালাইসিস কিভাবে, পপুলেশন কিভাবে সেট করে, এবং আমি একটা যে কোনো একটা প্রবলেমকে সেটার সলিউশন গুলো কত আঙ্গিকে দেখা যায় সেই জায়গাগুলো যেমন পেয়েছে। আমাদের ছোট ছোট প্রবলেম থেকে শুরু করে বড় বড় প্রবলেম গুলো এইটাই হচ্ছে সূতিকাগার, যেখান থেকে আমরা শুরু করব এবং শেষে আমরা অনেক বড় রিসার্চার হয়ে গড়ে উঠতে পারবো। এবং একাডেমিশিয়ানদের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখনকার যে প্রবলেম গুলো আছে, যেমন ধরেন কোভিডে আমাদের ইম্প্যাক্ট কি পড়ছে, বা ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়বে, বা আমাদের হিউম্যান সাইকোলজিতে কি ইম্প্যাক্ট পড়ছে, এই যে জিনিসগুলো আছে সেগুলো আমরা রিসার্চের মাধ্যমে জানতে পারি। এবং সেই আলোকেই আমাদের এখানে হাউ টু ওয়ার্ক অন থিসিস, আপনাদের যখন থিসিস কমপ্লিট করতে হবে সেখানে আপনারা কিভাবে কাজ করবেন সেটার একটা সূচনা এখানে হতে পারে। অনেকে অনেক লেভেলের এখানে আছেন, সবাই যে সিনিয়র এমন না, যারা জুনিয়র ফ্রেশার আছেন তাদের জন্য এটা আই ওপেনার, কারণ তারা এখন শুরু করছেন এবং তারপরে দেখা যাবে যে আস্তে আস্তে তাদের আরো পরিপক্কতা লাভ হবে। আমি সিইটিএল এর ডিরেক্টর স্যারকে এবং আরিফা ম্যাডাম যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এটার পিছনে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ওয়ার্কশপ সিরিজে আপনারা অংশগ্রহণ করে সার্টিফিকেশন নিচ্ছেন, যেটা আপনাদের ক্যারিয়ারকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং সেই সাথে দ্য হোল টিম বিহাইন্ড ইট, দ্য প্রোগ্রাম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু শিখবেন। ধন্যবাদ সবাইকে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এমন ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আজকের আয়োজনটি যারা পরিচালনা করবেন তারা হলেন নাজমুল ইসলাম নাইম এবং সুরাইয়া আক্তার। মিস্টার নাজমুল ইসলাম সম্প্রতি গ্রিন ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি বিভাগ থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি সিইটিএল এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে চলেছেন। আমাদের অপর ফ্যাসিলিটেটর সুরাইয়া আক্তার, তিনিও সম্প্রতি গ্রিন ইউনিভার্সিটির থেকে স্নাতক সম্মান শেষ করেন এবং তার নিজের বিভাগ সিএসসি বিভাগেই তিনি জুনিয়র ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন অফিসার হিসেবে যোগদান করেছেন। তার অনেকগুলো পরিচয়ের মধ্যে আরো একটি পরিচয় হচ্ছে তিনি আমাদের সিইটিএল এর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইন্টার্ন হিসেবে কাজ করেছেন। তো প্রিয় সুধী, আমি আর বেশি কথা বলবো না, আমরা বরং সময় নষ্ট না করে মূল আয়োজনে চলে যাই। আমি সম্মানিত ফ্যাসিলিটেটরদের অনুরোধ করছি আজকের ওয়ার্কশপটি শুরু করবার জন্য। ধন্যবাদ। ওকে, ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাচ্ছি সিএটিএল টিমকে যারা আজকের এই
আমাকে ফ্যাসিলিটেটর হিসেবে সুযোগ করে দিয়েছে এত ইম্পর্টেন্ট একটি টপিকে ওয়ার্কশপ নেওয়ার জন্য। আমি সিএটেল এর পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা না বেরিয়ে প্রথম আমরা সেশনে চলে যাই ডিরেক্ট। আমি যদি নীলয়কে রিকোয়েস্ট করব স্লাইড গুলো একটু চেঞ্জ করতে। ওকে, থ্যাংক ইউ। আজকের টপিক হচ্ছে হাউ টু ওয়ার্ক অন আ থিসিস। থিসিস সম্পর্কে যদি আমি একাডেমিকলি বলতে যাই তাহলে আমি অনেক কিছুই বলতে পারবো, যেটা আমরা গুগলে সার্চ করে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে একাডেমিক অনেক ভারী ভারী শব্দ আমরা সেখানে পেয়ে যাব। কিন্তু আজকে আমরা কোনো ভারী শব্দ শিখবো না, আমরা শিখবো কিভাবে একজন স্টুডেন্ট যখন তার বিএসসি ডিগ্রি কমপ্লিট করে ইউনিভার্সিটি লেভেলে, তার ডিগ্রি কমপ্লিট করার জন্য একটা পার্টিকুলার কোর্স তার কমপ্লিট করতে হয়, যেটা হচ্ছে থিসিস, ডিসার্টেশন অর রিসার্চ ওয়ার্ক। এটা আমাদের বিএসসি কমপ্লিট করার জন্য প্রতিটা স্টুডেন্টের মাস্ট দরকার পড়বে। এছাড়া ফার্দার যদি কেউ বাইরে হায়ার স্টাডি করতে যেতে চায় বা রিসার্চে অনেক বেশি ইন্টারেস্টেড থাকে, সেক্ষেত্রে সে পরবর্তীতে ওয়ার্কটা কন্টিনিউ করতে পারবে। তবে সবাই যে হায়ার স্টাডিজ এর জন্য যাবে বা রিসার্চ ওয়ার্ক কন্টিনিউ করে তেমনটা না, এটা যার যার ব্যক্তিগত প্রেফারেন্স থেকে সে করে থাকে। এছাড়া থিসিস ওয়ার্ক আমাদের সকলকেই করতে হবে। তো আমরা আজকে এই ওয়ার্কশপে জানাতে চেষ্টা করব একজন স্টুডেন্ট যখন থিসিস ওয়ার্ক তার ফাইনাল ইয়ারে কমপ্লিট করার জন্য তাকে নিতে হবে, প্রথমেই সে অনেকগুলো ডিলেমার মধ্য দিয়ে যায়, দেন একটা একটা করে ওভারকাম করতে করতে ফাইনাল স্টেজে যায়, তারপর সে থিসিসটা কমপ্লিট করে। তাদের সেই ডিলেমা গুলাকে দূর করার জন্যই আজকে আমাদের মেইন ওয়ার্কশপটি। থিসিস কমপ্লিট করার জন্য প্রথমেই আমাদের যে বিষয়গুলি জানতে হয় সেগুলির মধ্যে রয়েছে রিসার্চ টপিক, কিভাবে টপিক সিলেক্ট করব, রিসার্চ কোশ্চেন, ডিজাইন, মেথড, ডেটা কালেকশন, ইভেন রিসার্চ এরিয়া নিয়ে আমাদের অনেক কিছু জানতে হবে, স্যাম্পল সাইজ, বিবলিওগ্রাফি, লিটারেচার রিভিউ, রিসার্চ কোশ্চেনারি। সেম প্রসেস এখানে আমরা অনেকগুলি টপিক দেখতে পাচ্ছি যে কি রিসার্চ শুরু করার প্রথমে আমাদের কি কি জানতে হয়। কিন্তু আমাদের যেহেতু এই টপিকটা অনেক বেশি বড়, যার কারণে আমরা একটা পার্টিকুলার সেশনে এত কিছু নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা যে বিষয়গুলো আপনাদেরকে না জানলেই নয়, অনেক বেশি ইম্পর্টেন্ট জানতেই হবে, সেই টপিকগুলো মেইনলি আলোচনা করব। যখন আমি মেন্টর হিসেবে কাজ করতাম ইউনিভার্সিটিতে, তখন আমি এই 3টা কোশ্চেন সবার প্রথমেই ফেস করতাম যে আপু আমি তো ফাইনাল ইয়ারে চলে আসছি, এখন আমার থিসিস কমপ্লিট করতে হবে, তো টপিক কিভাবে সিলেক্ট করব। তখন আমি সবাইকে যেটা বলতাম যে টপিক আপনাদের নির্দিষ্ট এরিয়া আপনাদের চুজ করতে হবে, আপনি যে এরিয়াতে ইন্টারেস্টেড ফিল করেন। আপনি টপিক সম্পর্কে যদি যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করেন, অনেক বেশি টপিক পেয়ে যাবেন, অনেক এরিয়া পেয়ে যাবেন, কিন্তু সবগুলো এরিয়া নিয়ে তো আপনি কাজ করবেন না, সবগুলো টপিক নিয়ে তো আপনি কাজ করবেন না। যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিছু টপিক যদি আমি বলে থাকি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার ভিশন রয়েছে, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস, ডেটা মাইনিং। এখন একটা স্টুডেন্ট তো সবগুলো বিষয় তার নলেজ থাকে না, বা সবগুলো বিষয় সম্পর্কে জানতে সে আগ্রহী থাকে না। আমরা যখন 4 বছরের মধ্যে 3টি বছর অনেকগুলো কোর্স কমপ্লিট করে আসি, তখন আমরা অনেকগুলো সাবজেক্ট থেকে জেনে আসি এবং অনেক একটা জায়গায় আমরা ইন্টারেস্ট ফিল করি। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আমাদের একটা কোর্স রয়েছে, যেটা যখন আমি কমপ্লিট করি, তখন আমার এই সাবজেক্টের প্রতি একটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমি আরো ফার্দার পড়তে চাই, আরো জানতে চাই, আরো শিখতে চাই। সিমিলারলি 4 বছরের মধ্যে 3 বছরে আপনি অনেকগুলো কোর্স করে আসবেন, সেখান থেকে একটা নির্দিষ্ট এরিয়া আপনার অলরেডি পছন্দ হয়ে যেতে পারে যে এই টপিকটা নিয়ে আমি ফার্দার ইমপ্রুভ করতে চাই। আমি সাজেস্ট করবো কখনোই মানে আপনারা এমন একটা টপিক সিলেক্ট করে নিবেন না যেটা নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট নেই, আপনার পড়তে ইচ্ছা করে না, জানতে ইচ্ছা করে না। তখন দেখা যাবে মাঝ পথে গিয়ে আপনি যখন ইন্টারেস্টটা হারিয়ে ফেলবেন, আপনি কিন্তু ওয়ার্কটা কন্টিনিউ করতে পারবেন না। সেজন্য আমি বলবো আপনারা অবশ্যই সেই পার্টিকুলার টপিক, পার্টিকুলার এরিয়া চুজ করবেন যেটাতে আপনি ইন্টারেস্টেড ফিল করছেন, আপনি জানতে আগ্রহী। তারপর সুপারভাইজার চুজ।
আপু আমি সুপারভাইজার কিভাবে চুজ করব? আপনি সুপারভাইজার চুজ করার জন্য আমি যেটা বলে থাকবো, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে। ওয়েবসাইটে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের সকল ইনফরমেশন দেয়া থাকে। সেখানে সেই ফ্যাকাল্টি মেম্বার কোন রিসার্চ সেল নিয়ে কাজ করে সেই ইনফরমেশন গুলো দেয়া থাকে। আমরা সেই ওয়েবসাইটে যাব, ফ্যাকাল্টি মেম্বারদের ইনফরমেশন গুলো দেখবো। আমি যে পার্টিকুলার টপিকটি চুজ করেছি সেই টপিক নিয়ে কোন টিচার কাজ করছেন, সেই টিচারদের মধ্যে আমি আমার পছন্দের টিচারকে চুজ করব। দেন আমি টিচারের কাছে যাব, যে তার সাথে আমি কনসাল্ট করব। তখন স্যার আমাকে বা ম্যাডাম আমাকে বলে দিবেন যে সে আমাকে তার সুপারভিশন আন্ডারে নিতে চাচ্ছেন কিনা, বা তার কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে কিনা। তারপর থার্ড স্টেপ, রিসার্চ টাইটেল। সুপারভাইজারের কাছে যাওয়ার আগে অবশ্যই আমার রিসার্চ টাইটেল চুজ করে নিয়ে যেতে হবে, বা আমার রিসার্চ এরিয়া চুজ করে নিয়ে যেতে হবে। আমি সুপারভাইজারের কাছে গিয়ে কখনো বলবো না যে স্যার আমি জানি না কিছু, আমি কোনো এরিয়া কিছু চুজ করি নাই, আপনি আমাকে একটা টপিক চুজ করে দেন, আপনি যেটা চুজ করবেন আমি সেটাতেই কাজ করব। নো, কখনো এটা করা যাবে না। কারণ টিচার জানবে না যে আপনার পছন্দের এরিয়া কোনটি, বা আপনি কোন এরিয়ায় কাজ করতে আগ্রহী। এবং এটা করলে টিচার আপনাকে ভালোভাবে দেখবেও না, যে এই ছেলে বা এই মেয়ের তো পড়ালেখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি যেটা দিব সে সেটা করবে। নো, নট এট অল। আপনাকে একটা কাজ গুছিয়ে নিয়ে গিয়ে টিচারকে দেখাতে হবে। সেক্ষেত্রে টিচার ভাববে যে হ্যাঁ, সে তো পড়াশোনায় আগ্রহী, অলরেডি কিছু না কিছু সে জেনে এসেছে। তখন সে যদি আপনার টাইটেলে কিছু অ্যাডিশন বা সাবট্রাকশন করতে হয়, সুপারভাইজার সেটা করে দিবে। কিন্তু কখনোই খালি হাতে শূন্যভাবে টিচারের কাছে যাওয়া যাবে না। পরবর্তীতে এখানে আমি 4টা পয়েন্ট দেখিয়েছি, যেটা আমাদের একটা রিসার্চ ওয়ার্ক কমপ্লিট করার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে অবজেক্টিভ, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ডেটা অ্যানালাইসিস। এই 4টা পয়েন্ট আমরা আজকের এই ওয়ার্কশপ থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। অবজেক্টিভ। অবজেক্টিভ মেইনলি কি? অবজেক্টিভ আমার হচ্ছে আমি যে ওয়ার্কটা করব সেই ওয়ার্কটা কেন ইফেক্টিভ, আমার ওয়ার্কটা আদার যে ওয়ার্ক ইনস্ট্যান্ট অলরেডি রয়েছে সেই ওয়ার্কগুলা থেকে কেন আমার ওয়ার্কটা বেশি ইম্পর্টেন্ট, মানে তাদের থেকে আমার ওয়ার্কটার কি অ্যাডিশন রয়েছে। অবশ্যই আমি যে কাজটা করব, যে জিনিস ওয়ার্কটা তৈরি, আমার যে মেথডটা তৈরি করব সেটা স্টিল ওয়ার্কের চাইতে ভালো হতে হবে। আদারওয়াইজ আপনি যদি ব্যাকডেটেড কোনো কাজ করেন বা অলরেডি পাবলিশ হওয়া কোনো কাজ করেন, সেটা তো কোনো আপনার একাডেমিক ক্যারিয়ারে কোনো অ্যাডিশন করলো না। অবজেক্টিভে আমার বুলেট পয়েন্টে সবসময় চেষ্টা করতে হবে বুলেট পয়েন্টে ডেসক্রাইব করা, লাইক ওয়ান সেন্টেন্স, যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, টু ডেভেলপ আ নিউ সিস্টেম টু ইনক্রিজ ইউর অ্যাকিউরেসি, বা আপনার যেই আপনার ফিল্ডে যার যার যে কোনো ডিপার্টমেন্টে যেই ফিল্ডে যেই কাজটা, যে আমার রিসার্চটা কেন ইফেক্টিভ, এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করব অবজেক্টিভ ফিল্ডে। কিন্তু এটা মনে রাখতে হবে, কখনোই অবজেক্টিভ প্যারাগ্রাফ আকারে লেখা যাবে না। অলওয়েজ বুলেট পয়েন্ট টু দা পয়েন্ট হিসেবে লিখতে হবে। আরেকটা টিপস আমি আপনাদেরকে এখানে দিয়ে যাই, যেটা হচ্ছে যখন আপনি অবজেক্টিভ লিখবেন তখন সেন্টেন্স অনেকে করে কি, টু ডেভেলপ টু ডেভেলপ টু ডেভেলপ এভাবে করে প্রত্যেকটা লাইন লিখে যায়। নো, টু ডেভেলপ দেন আপনি চেঞ্জ করে দিবেন টু ইনক্রিজ, মানে আপনার লেখাটাকে সেন্টেন্সের প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে করে লিখবেন, যাতে একঘেয়েমি না চলে আসে। এখানে দেখতে পাচ্ছি লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বলতে পেপার স্টাডিকে আমরা বুঝে থাকি। অবশ্যই আপনার যে ওয়ার্কটা করছেন সেটার আগে থেকে অনেকগুলা কাজ করা থাকতেই পারে। তো আপনি সেই পেপার গুলাকে পড়বেন, সেই পেপার গুলার মেথড কি সেটা জানবেন, সেটা কিভাবে কাজ করছে সেটা জানবেন। এখন আপনার তো কমপক্ষে 30-40টা পেপার পড়তে হবে। এখন এতগুলা পেপারের মধ্যে থেকে আপনার যে পেপারটা, যেটা আপনার কাজের সাথে সিমিলারিটি, আপনার কাজের জন্য যেটা দরকার, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। পেপার পড়ার কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। আমি যখন প্রথমে পেপার পড়েছিলাম, আমি একটা
পেপার ধরছি, টাইটেল দেখে অ্যাবস্ট্রাক্ট দেখে পুরোটা পড়া শুরু করে দিছি। এভাবে পেপার পড়তে 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 একদিন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি, কি থেকে যে শুরু করছি কোথায় যে শেষ করছি কিছু বুঝতেছি না। তারপর আমি সুপারভাইজার কাছে গেলাম যে স্যার আমি তো পেপার ঠিকই পড়ি, লিটারেচার রিভিউ করার চেষ্টা করতেছি কিন্তু কিছুই তো হচ্ছে না। তখন স্যার আমাকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলেন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আমি নিজেও এটা ইমপ্রুভ পেয়েছি এটা অ্যাপ্লাই করে। ফার্স্টে কি করবেন, টাইটেল দেখবেন। টাইটেল দেখে আপনি দেখবেন যে আপনার টপিকের সাথে আপনার ওয়ার্কের সাথে এই টাইটেলটা সিমিলারিটি আছে কিনা। যখন দেখবেন এটা সিমিলারিটি হয়ে গেছে, তারপর অ্যাবস্ট্রাক্ট শুরু করবেন। অ্যাবস্ট্রাক্টটা কি, একটা পেপারের ওয়ার্কটা ফুল ডিটেলস দেয়া থাকে, যে পেপারটা এখানে কি কাজ করা হয়েছে, কি মেথড ইউজ করা হয়েছে, মেথডটা কিভাবে কাজ করেছে। ইভেন কনক্লুশনও দেয়া থাকে যেখানে লিমিটেশন কি রয়েছে, ফিউচারে এই পেপারটার উপরে আরো অনেক কাজ করা যেতে পারে, কোন জায়গায় যেতে পারে, ফুল ডিটেলস দেয়া থাকে কনক্লুশনে। আপনি ফার্স্টে টাইটেল দেখবেন, টাইটেল মিললে অ্যাবস্ট্রাক্ট করবেন। অ্যাবস্ট্রাক্টে গিয়ে যদি দেখেন যে আপনার কাজের সাথে আপনার মডেলের সাথে এটা পুরোপুরি যাচ্ছে, তখন আপনি পুরো পেপারটা শুরু করবেন। অ্যাবস্ট্রাক্ট পড়ার পর যদি দেখেন যে আপনার কাজের সাথে এটা কোনোভাবে যাচ্ছে না, আপনি তখনই এটা রিজেক্ট করে দিবেন। তাহলে আপনার পরবর্তীতে যে পেপারগুলি পুরো লাইন বাই লাইন পড়া লাগতেছে না, আপনি অ্যাবস্ট্রাক্ট পড়ে পড়েই বুঝে যাচ্ছেন আপনার কোন পেপারগুলো জরুরি, কোন পেপারগুলো জরুরি না। সেখান থেকে আপনি আপনার নির্দিষ্ট ওয়ার্কের নির্দিষ্ট পেপারটা খুঁজে পাবেন। এখন আপু পেপার তো পড়বো, ঠিক আছে, এখন পেপার পাবো কোথায়? আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যেটা হচ্ছে IEEE, সবাই চিনি, আমাদের ইউনিভার্সিটিতে IEEE ব্রাঞ্চ রয়েছে, আমরা IEEE পেপারই বেশি পড়ে থাকি। সেক্ষেত্রে এখন IEEE পেপার, যেই সব পেপার হচ্ছে পেইড পেপার, এগুলা তো হচ্ছে আমরা মেম্বার না হলে নামাতে পারবো না, পড়তে পারবো না। এটার জন্য একটা ট্রিক আছে। এটার জন্য একটা ট্রিক কি, আমরা ফার্স্টে IEEE explorer এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যাব। যাওয়ার পর এখানে একটা ফিল্ড পাবেন আপনারা, ফিল্ডে হচ্ছে আপনি যে রিলেটেড পেপার চাচ্ছেন সেটা লিখবেন। লিখলে আপনার অনেকগুলো পেপার আসবে, টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট ওখানে দেয়া থাকে, পড়তে পারবেন, কিন্তু ফার্দার ডিটেলস পড়তে পারবেন না যদি আপনি মেম্বার না হয়ে থাকেন। তো টাইটেল আর অ্যাবস্ট্রাক্ট পড়ে আপনি বুঝতে পারবেন পেপারটা আপনার জন্য জরুরি কি জরুরি না। দেন পেপারটা যদি আপনার জন্য জরুরি হয়, সেখানে DOI নামে একটা আইডি দেয়া থাকে, সেই আইডিটা কপি করবেন। কপি করে আপনি আরেকটা ট্যাবে স্কাই হাব, এখানে দেওয়া আছে স্কাই হাব নামে একটা পার্টিকুলার সাইট রয়েছে, সেখানে যাবেন, গিয়ে আপনি যখন DOI নাম্বারটা পেস্ট করবেন, সার্চ দিলে আপনার ফুল পেপারটা চলে আসবে। তখন আপনি সেখান থেকে পেপারটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে IEEE মেম্বার না থাকলে এটা একটা ট্রিক, এভাবে আপনারা পেইড পেপার গুলো নামিয়ে নিয়ে পড়তে পারবেন। এছাড়া আরো সাইট এখানে দেওয়া আছে, গুগল স্কলার, একাডেমিকিয়া, এগুলা হচ্ছে অন্য যত ডিপার্টমেন্ট রয়েছে সোশ্যাল সায়েন্সের জন্য, আদার সাইট গুলোর জন্য, এই পেপার গুলো আপনারা এই সাইট গুলো ভিজিট করলে সকল পেপার পেয়ে যাবেন। ম্যাথোডোলজি, ম্যাথোডোলজি অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা পেপারে কাজ করার জন্য বা একটা থিসিস নিয়ে কাজ করার জন্য। আপনি রিসার্চ নিয়ে কাজ করবেন, তারপর আপনার ডেটা স্টাডি করতে হবে। এই যে ডেটাগুলো আপনি তৈরি করবেন বা ডেটাগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবেন, এটা আপনার একটা মেথডের মধ্য দিয়ে যাবে, যে মেথড ইউজ করে আপনি আপনার রেজাল্টটা পাবেন, যে আপনার মেথডটা ঠিক কিনা। আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য যদি আমি আমার ওয়ার্কটা বলতে যাই, আমার ওয়ার্কটা ছিল যে হ্যান্ডস অ্যান্ড রিকগনিশন সিস্টেম। এখানে আমি একটা VCG19 মেথড মডেল ইউজ করেছি। এই মডেলের মধ্য দিয়ে আমার কিছু ডেটা পাস করেছি, যে আমার মডেলটা আমার হাতের সাইন গুলো বুঝতে পারে কিনা। এখন এক্ষেত্রে আমার ডেটা কোনগুলা, আমার ডেটা হচ্ছে বিভিন্ন হাতের সাইনের পিকচার। এখন এই ডেটা গুলো নিয়েও আমার স্টাডি করতে হবে। কিভাবে স্টাডি করব, যে আমার হাতের সাইনের পিকচার গুলা ব্লার হতে পারে, হাতটা একটু আঁকাবাঁকা হতে পারে, তারপর এক এক এইজের মানুষের হাত এক এক সাইজের হতে পারে, ব্যাকগ্রাউন্ডের কালার এক এক ধরনের হতে পারে। এভাবে করে অনেক ধরনের ডিফিকাল্টিস আপনার ডেটার মধ্যে থাকতে পারে। এখান থেকে আপনার কোন ডেটাগুলো লাগবে, কোন ডেটাগুলো লাগবে না, মডেল কোন ডেটা নিয়ে কিভাবে কাজ করছে, এই জায়গাগুলো আপনার স্টাডি করতে হবে, এই জায়গাগুলো অ্যানালাইসিস করতে হবে। দেন কম্পারিজন করতে হবে যে আদার ফিল্ডে আদার মডেলগুলো, সেম মডেলগুলো অন্যান্য পেপারে ইউজ করে
ওনাদের মডেলে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, আমার মডেলে কতটুকু ইমপ্রুভ হয়েছে। এটা যখন আপনারা কাজ করতে থাকবেন তখন এটা সম্পর্কে খুব ডিপলি জেনে যাবেন। এই মেথোডোলজি এন্ড রিসার্চ নিয়ে আমি আরো ডিটেলস জানার জন্য আমাদের অ্যানাদার ফ্যাসিলিটরকে রিকোয়েস্ট করব সেশনটাকে কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সুরাইয়া, এত সুন্দর করে প্রথম বেশ কয়েকটা পার্ট উপস্থাপনা করার জন্য। আপনারা সবাই অলরেডি জেনে গিয়েছেন যে রিসার্চের জন্য মোটামুটি বেশ কয়েকটা পার্ট প্রয়োজন। তার মধ্যে অবজেক্টিভ ছিল, টপিক পার্টটা ছিল, লিটারেচার রিভিউ ছিল, ম্যাথোডোলজি ছিল। সো এই পার্টগুলো মোটামুটি সুরাইয়া আপনাদেরকে এই সম্পর্কে ধারণা দিতে পেরেছেন। সো এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে রিসার্চ কি কি ধরনের হতে পারে। এই ভাগে আমরা এসে দেখছি যে রিসার্চ টাইপ, এখানে আমরা দেখতে পাচ্ছি মেইনলি তিন ধরনের রিসার্চ টাইপ রয়েছে। নাম্বার 1 কোয়ালিটেটিভ রিসার্চ, নাম্বার 2 কোয়ান্টিটেটিভ রিসার্চ, নাম্বার 3 মিক্সড মেথড রিসার্চ। আচ্ছা, আমরা এখানে কোয়ালিটেটিভ রিসার্চ বলতে যেটা বুঝি, একটা গবেষণার যখন গুণগত বা পিওর জ্ঞান সম্পর্কে আমরা যখন ধারণা নিতে যাই, যে আমরা একটা রিসার্চ করতে যাব, তো সেটা সম্পর্কে আমাদের একটু ডিপ নলেজ দরকার হয়। সো সেই ডিপ নলেজটা পাওয়ার জন্য আমরা সরাসরি ফিল্ডে গিয়ে আমাদের রেসপন্ডেন্ট বা যাদের থেকে আমি ইন্টারভিউ করব তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমরা যে ধরনের তথ্যগুলো পেয়ে থাকি এবং ইন ডিটেইল যেসব তথ্য পেয়ে থাকি সেটা হচ্ছে কি কোয়ালিটেটিভ রিসার্চের আন্ডারে পড়ে। আর নাম্বার 2 কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে মেইনলি সংখ্যাগতভাবে যেটা ধারণা করে নেওয়া হয় বা আইডিয়ার উপর বেস করে যেটা করা হয়, মেইনলি স্ট্যাটিস্টিক্যাল হয়ে থাকে। সেটা হতে পারে অনলাইন পেপারের উপরে ভিত্তি করে, যে আমরা বিভিন্ন ইয়াতে দেখি যে গ্রাফে দেখতে পাই যে শতকরা এত ভাগের মধ্যে এত ভাগ হচ্ছে গিয়ে আপনার আমরা যদি ডিপার্টমেন্টের ব্যাপারটা আসি, যে আমরা দেখি যে সোশ্যোলজিতে শতকরা 100 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তারপর সিএসসি তে শতকরা 150 জন বা 200 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। এটা অ্যাভারেজে গ্রাফ আকারে যেটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে কি কোয়ান্টিটেটিভ রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারি। আর মিক্সড মেথড রিসার্চ সেটা হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটেটিভ দুইটা ব্যাপারই একসাথে এটার মধ্যে থাকবে। সো এটা ডিপেন্ড করে আপনার রিসার্চটা কি ধরনের, আপনি কতটুকু তথ্য বা কতটুকু ইনফরমেশন আপনি আপনার গবেষণায় আনতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন, সেটার উপর বেস করে আপনি আপনার মেথডটা ইউজ করবেন। সো আপনি যদি মনে হয় যে আপনার শুধুমাত্র নিউমেরিক্যাল ডাটা বা কোয়ান্টিটেটিভ ডাটা আকারে যদি প্রকাশ করতে চান, তাহলে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি দুইটাই দেখাতে চাই বা একটু ডেপথ ইনফরমেশন জানতে চাই, শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ইনফরমেশন দিয়ে আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কোয়ালিটেটিভ ইনফরমেশনও কিছুটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে কি রিসার্চের মেইনলি যে তিনটা টাইপ, এই তিনটা টাইপ আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি। আচ্ছা, ডিসক্রাইবলি এখানে আলোচনা করব। সো আপনি যখন প্রপোজাল মেক করতে যাবেন বা আপনার ফ্যাকাল্টিকে আপনার রিসার্চ টপিকটা সাবমিট করতে যাবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে প্রপোজাল আকারে সেটাকে সাবমিট করতে হবে। সো ফার্স্টে আপনাকে প্রপোজালের মধ্যে যে ব্যাপারটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে কি আপনি কেন এই রিসার্চটা করবেন বা রিসার্চটা কেন ইউজফুল বা কেন এটা ইনফরমেটিভ হবে সেটা সম্পর্কে ধারণা দিবেন। নাম্বার 2, এটা কোন টপিকের উপর করবেন। নাম্বার 3 হচ্ছে গিয়ে এটার মাধ্যমে আপনি কি কি বিষয় কভার আপ করবেন। আর তাছাড়াও আপনি এটার মাধ্যমে আপনি এটা কি ধরনের গবেষণা প্লাস কি ধরনের মেথোডোলজি এটাতে ব্যবহার করবেন। এছাড়াও কি কি ধরনের খরচ বা কি কি ধরনের সময়, কতদিন সময় এটাতে লাগতে পারে, সেটা সম্পর্কেও যথেষ্ট রকমের একটা সেটআপ বা একটা নকশা যেটাকে বলি আমরা, একটা নকশা আকারে বা পার্ট বাই পার্ট আকারে আমরা আমাদের টিচারকে বা আমরা যেখানে এটা সাবমিট করব সেখানে আমরা এই পেপারটাকে নকশা আকারে সাবমিট করব। এরপর যে আমরা আসি রিসার্চ প্রসেসে। সো আমরা বেশ কয়েকটা প্রসেসে রিসার্চটা আমরা আগাইতে পারি বা কমপ্লিট করতে পারি। এখানে নাম্বার 1 হচ্ছে কি আইডেন্টিফাইং দ্য প্রবলেম। সো এখানে আমরা ফার্স্টে প্রবলেমটা আইডেন্টিফাই করব যে আমাদের প্রবলেমটা কি, আমরা কোন টপিক বা কোন বিষয়ের উপর আমরা রিসার্চটা করছি বা সেটা করাটা কতটা যুক্তিযুক্ত বা সেটা করলে সেটা ফলাফলটা কিরকম হতে পারে সেটা সম্পর্কে আমাকে একটা ভালো আইডিয়া রাখতে হবে।
দেন সেই যে ধারণাটা সেটার উপর বেস করে আমার বেশ কিছু রিসার্চ কোশ্চেন তৈরি করতে হবে। দেন সেই কোশ্চেন গুলো তৈরি করে দেন সেটা অবজেক্টিভ করতে হবে যে কোশ্চেন থেকে আমরা কি কেন এই গবেষণাটা করছি সেটা সম্পর্কে জানার জন্য কিছু কোশ্চেন রাখতে হবে। আর গবেষণার লক্ষ্যটা কি বা এটা করলে কি বিস্তারিত রিসার্চ তো থাকবেই, এটা সম্পর্কে জানানোর জন্য আমার কিছু অবজেক্টিভ থাকবে, সেটা সম্পর্কে সুরাই একটু আগে বলে গিয়েছেন। সো নাম্বার 3 এর পরে যেটা আসে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। সো রিসার্চে যখন কোশ্চেনটা তৈরি হয়ে যায়, সো এটা ওয়ান অফ দ্য মেজর পার্ট রিসার্চের, আমি যেটা মনে করি যে রিভিউইং লিটারেচার বা লিটারেচার রিভিউ, সেটা করার মাধ্যমে আপনার এই টপিক বা রিসার্চ রিলেটেড আর কি কি বিষয় আছে বা কি কি লিটারেচার, কি কি মুভি বা কি কি রাইটিং বা আর্টিকেল আছে সেটা সম্পর্কে একটা ধারণা রাখা। সেটা আপনি একটু আগে সুরাই আপু বলে গেছেন, আপনি একাডেমিয়া, তারপর গুগল স্কলার এটসেট্রা এইসব জায়গায় গেলে আপনি আপনার টপিক অনুযায়ী সার্চ করে বা কিওয়ার্ড সার্চ করে আপনি আপনার পছন্দের লিটারেচার গুলি পেতে পারেন। এরপরের ধাপে আমরা আসি যে রিসার্চ স্টাডি ডিজাইন। আমরা স্টাডিটা কিভাবে ডিজাইন করব। সো স্টাডি ডিজাইন করার ক্ষেত্রে আমি 3টা বিষয় বলে নিয়েছি যে কি কি ধরনের রিসার্চ হয়। সো আপনি একটা কোয়ালিটেটিভ ডিজাইন করবেন, না কোয়ান্টিটেটিভ ডিজাইন করবেন, নাকি মিক্সড মেথডে করবেন। সো আপনার চাহিদা অনুযায়ী বা আপনার রিসার্চের ধরন অনুযায়ী আপনি আপনার রিসার্চ ডিজাইনটা করে ফেলতে পারবেন। তো আপনি এরপরে আমরা আসি স্যাম্পল ডিজাইন। সরি, স্যাম্পল ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা যেই রেসপন্ডেন্টকে আমরা টার্গেট গ্রুপ করব সেটা কাদের উপর করব, কতজনের উপর বেস করে করব, সেটা অনেকটাই স্যাম্পল ডিজাইনের মাধ্যমে ঠিক করা হয়। যে আমি ধরেন আমি ডে লেবারের উপর কাজ করব, ডে লেবারের মধ্যে তো অনেকগুলো গ্রুপ আছে, এখানে কেউ কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ কেউ দিনমজুর আছে, অনেকে অনেক ধরনের কাজ করে। সো আমি কাদের উপর কাজটা করব সেই গ্রুপটাকে টার্গেট করে সেই গ্রুপের কয়েকজনের থেকে আমি ডাটাটা কালেক্ট করব। সো এইভাবে আপনার স্যাম্পল ডিজাইনটা করা হয়ে থাকে। এরপরে ডাটা কালেকশন। সো ডাটা কালেকশনের জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্টে কিছু কোশ্চেনের তৈরি করতে হবে। কোশ্চেনের তৈরি করে দেন আমাকে আমার ফিল্ড ঠিক করতে হবে যে আমি আমার টার্গেট পার্সন গুলা বা রিসোর্স পার্সন গুলা কোথায় গেলে পাবো। সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ডাটা কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে করতে পারেন, এফজিডি বা ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে করতে পারেন, ইন ডেপথ ইন্টারভিউ। এই তিনটাই আমরা বেশিরভাগ সময় ইউজ করি আমাদের স্টাডি লাইফের ইয়াতে বা কর্মজীবনের ক্ষেত্রেও এই তিনটাই মোটামুটি বেশি পপুলার বলে আমি মনে করি। দেন আমরা আসি প্রসেসিং অ্যান্ড অ্যানালাইজিং ডাটা। সরি, আমরা যখন ডাটাগুলো নিয়ে আসি ফিল্ড থেকে, এরপরে আমরা ডাটাগুলো প্রসেস করি এবং অ্যানালাইসিস করি। প্রসেস করার জন্য আমরা যেটা করি, আমরা মেইনলি আমরা গুগল শিট অথবা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করাটাই বেশি সহজ বলে মনে করি। এছাড়াও স্টার্টা আছে, এ ধরনের বিভিন্ন রকমের কিছু ডাটা অ্যানালাইসিস অ্যাপ্লিকেশন আছে। এসবের মাধ্যমে আমরা আমাদের যেসব ডাটা আমরা ফিল্ড থেকে এনেছি সেসব ডাটাকে আলাদা আলাদাভাবে বিভিন্ন পার্ট বাই পার্ট আলাদা করে সেটা প্রসেস করি এবং সেটা অ্যানালাইসিস করি ফর দ্য রেজাল্ট। সো দেন যখন রেজাল্টটা বের হয়ে আসে, আমার কি ফাইন্ডিংস পেলাম সেটার উপর বেস করে আমি সেখানে ফাইন্ডিংস নামে একটা পার্ট থাকবে। দেন সেই ফাইন্ডিংস পার্টটা আমি রিপোর্ট আকারে টোটালটা লিখে আমি আমার যে সুপারভাইজার যিনি থাকবেন তার কাছে সাবমিট করব প্রসেসটা। সো এই ক্ষেত্রে আরেকজন ফ্যাসিলিটেটর যিনি আছেন সুরাইয়া, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল, রিসার্চ প্রসেস সম্পর্কে খুব সুন্দরভাবে ডিটেল বলে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা তো জানলাম কিভাবে টপিক সিলেক্ট করব, কিভাবে টাইটেল সিলেক্ট করব, কিভাবে লিটারেচার রিভিউ করব, ইভেন আমরা কিভাবে প্রসেস আগাবো সেটা সম্পর্কেও জানলাম। শিডিউল, আমাদের ওয়ার্কটা করার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রতিটা ডিপার্টমেন্টে প্রোগ্রেস বা ডিফেন্স নামে কিছু প্রেজেন্টেশন হয়ে থাকে, সেটা এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি পরিচিত। আজকেও আমি জানা মতে এই সন্ধ্যা থেকে একটা সেকেন্ড প্রোগ্রেস চলছে। তো যখন আমরা একটা থিসিস বা একটা রিসার্চ শুরু করি, তার
1 ইয়ার কমপ্লিট করার যে ডিউরেশনটা রয়েছে এর মধ্য দিয়ে আমাদের কিছু প্রোগ্রেসের মধ্য দিয়ে যেতে হয়, একটা ডিফেন্সের মধ্য দিয়ে যেতে হয়। এখন প্রতিটা প্রোগ্রেসের জন্য আমরা 3 থেকে 4 মাস সময় পেয়ে থাকি, সর্বনিম্ন 3 মাস, বেশি হলে 4 মাস আমরা সময় পেয়ে থাকি। এই 3 থেকে 4 মাসের মধ্যে ফার্স্ট প্রোগ্রেস বলি, সেকেন্ড প্রোগ্রেস বলি, যেটাই পড়ি না কেন, পার্টিকুলার কিছু ওয়ার্ক আমার থাকে যেটা আমার কমপ্লিট করে প্রোগ্রেস প্রেজেন্টেশনে দেখাতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে প্রতিটা মান্থ আমরা ভাগ করে নেই। এখানে আমি দেখিয়েছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারিতে আমরা যখন ফার্স্ট প্রোগ্রেসে যাব, ফার্স্ট প্রোগ্রেসে মেইনলি হচ্ছে রিসার্চ এরিয়া, টাইটেল সিলেকশন, দেন লিটারেচার রিভিউতে আপনার অনেকটা সময় যাবে, কারণ আপনি পেপার যখন পড়বেন, বুঝার মেথড যখন বুঝবেন, অনেকটা সময় এখানে আপনার কাজ করতে হবে প্রথম দিকে। দেন আপনার মেথোডোলজি নিয়ে অনেক পড়াশোনা করতে হবে, ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আপনি কোন মেথড দিয়ে কাজ করছেন, কিভাবে কাজ করছেন, দেন আপনার ফার্স্ট প্রোগ্রেস শুরু হবে। তো এভাবে করে সেকেন্ড প্রোগ্রেসের জন্য কিছু টাস্ক থাকে, থার্ড প্রোগ্রেসের জন্য, দেন গিয়ে ফাইনাল ডিফেন্স। আমরা অবশ্যই চেষ্টা করব এই টাইম শিডিউলটা মেইনটেইন করে কাজ করার, যাতে আমাদের থিসিস ওয়ার্কটা আমরা টাইমলি কমপ্লিট করতে পারি। একটা প্রোগ্রেস যদি আপনি মিস করে যান, তখন আপনার লাইফ থেকে 3টা মান্থ চলে যাবে, আপনি আবার প্রোগ্রেসের জন্য ওয়েট করবেন। এভাবে করতে করতে আমার পরিচিত অনেকে আছে যে আমার সাথে থিসিস নিয়েছে কিন্তু থার্ড প্রোগ্রেস মিস করে গেছে, এখন ফাইনাল ডিফেন্স দিতে পারছেন না, তার লাইফ থেকে কিন্তু 3টা মান্থ চলে গেছে অলরেডি। এভাবে বসে থাকলে কখনোই হবে না। তাই চেষ্টা করবেন যে টাইম শিডিউলটা মেইনটেইন করে কাজ করার। এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আ পিকচার অলওয়েজ রেনফোর্সেস দ্য কনসেপ্ট। আমরা আমাদের থিসিস বুক, ডিফেন্স বুক যেটাই বলি, সেখানে হচ্ছে আমাদের কিছু চ্যাপ্টার ওয়াইজ লিখতে হয়। আমাদের যে আমরা যে কাজটা করলাম, এটা তো একটা বই আকারে বা একটা পেপার আকারে আমাকে সাবমিট করতে হবে। এখানে আমরা চেষ্টা করব পিকচার ইউজ করতে। একটা পিকচার আপনার অনেক লং টেক্সটের চাইতেও খুব অনেক সুন্দরভাবে ডেসক্রাইব করা যায়। পিকচার ইউজ করলে জিনিসটা দেখতেও যেমন অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি ইফেক্টিভও হয়ে থাকে। যখন আমরা একটা মডেলকে ডেসক্রাইব করব, খুব এলাবোরেট ডেসক্রাইব করার চাইতে জাস্ট ইকুয়েশন গুলো ডেসক্রাইব করে দিলাম আর মডেলটাকে আমরা একটা পিকচারের মধ্যে নিয়ে আসলাম, তখন জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর, আরো বেশি গুছানো লাগবে। এটা আমরা সবাই চেষ্টা করব যখন আমরা পিকচার গুলো ইউজ করব, যাতে তার রেজোলিউশনটা চেক করি, ইভেন খুব ক্লিয়ার এবং খুব সুন্দরভাবে। এখানে যে আমি একটা পিকচার অ্যাড করেছি, এখানে কিন্তু আমি খুব বেশি কালার ইউজ করি নাই, ঠিক আছে, খুব সাদা মাটা বাট সিম্পলের মধ্যে দেখতে সুন্দর এরকম পিকচার আমরা ইউজ করব। কখনো অনেক বেশি লাল, নীল, হলুদ, সবুজ কালারফুল দিয়ে ড্রয়িং করে দিব না। টেবিল, আমরা চেষ্টা করব আমাদের থিসিস বুকে বা ডিফেন্স বুকে আমরা যত টেবিলটা অ্যাড করি। টেবিলে আমাদের কি কি থাকবে, আমরা যে কাজগুলো করছি, আমার কাজটার সাথে আদারের যে কাজটা রয়েছে সেটা একটা কম্পারিজন টেবিল আমরা এখানে দিতে পারি। এখানে যেমন টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4 দিয়ে ডেসক্রাইব করেছি। এখানে আপনার বিভিন্ন অ্যাকুরেসি, রিকগনিশন, মানে আপনার পার্টিকুলার ওয়ার্কের জন্য টেস্টগুলি আপনি সিলেক্ট করবেন যে আপনার কাজ কোন টেক্সটগুলি পার করে যেতে পারছে, খুব সুন্দরভাবে অ্যাকুরেসি দিতে পারছে, আর আদারের কাজটা কোনটা দিতে পারছে না। এভাবে করে একটা কম্পারিজন টেবিল থাকবে। এছাড়া আরো অনেক ধরনের টেবিল ইউজ করা যায়, যেটা আপনার কাজ করতে যখন যাবেন তখন ইজিলি বুঝে যাবেন টেবিল কিভাবে ক্রিয়েট করে আর টেবিল ইউজ কিভাবে করতে হয়। তবে আমি এটা বলবো যে টেবিল আপনাদেরকে ইউজ করতে হবে এবং কমপক্ষে একটা টেবিল তো অ্যাটলিস্ট দিতেই হয়। এছাড়া অ্যাটলিস্ট কম্পারিজন টেবিলটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের থিসিস বুক বা পেপার যেটাই বলুন না কেন। রেজাল্ট অ্যানালাইসিস, আমরা যখন একটা কাজ করি সেটার একটা পার্সেন্টেজ রেজাল্ট আমরা আউটপুট হিসেবে দেখতে চাই। তো রেজাল্ট নিয়ে আমরা যখন স্টাডি করব, তখন আমরা দেখব যে আমাদের ওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ আদারদের যে ওয়ার্কগুলো রয়েছে, তাদের রেজাল্টের সাথে আমাদের রেজাল্ট অলওয়েজ কম্পেয়ার করে দেখতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে যাতে তাদের রেজাল্টের পার্সেন্টেজের চাইতে আমাদের রেজাল্টটা অ্যাকুরেসিটা অনেক বেশি হয়। কারণ আপনার রেজাল্ট, আপনি একটা কাজ করলেন, সিমিলার কাজই করলেন, কিন্তু যদি দেখা যাচ্ছে আপনার কাজটা ইউনিক না থাকে, কিছু অ্যাডিশন না থাকে, বা আপনার যদি অ্যাকুরেসি হাই না থাকে, সেক্ষেত্রে আপনার কাজের কোনো ভ্যালু রয়ে গেল না। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে অন্যদের তুলনায় ইমপ্রুভড কাজ করতে, অন্যদের তুলনায় বেটার
সেটার রেজাল্ট নিয়ে কাজ করতে। এছাড়া আপনাদের রেজাল্ট বা ওয়ার্কটা যেটা হচ্ছে সেটা সাবমিট করলেও মানে পাবলিশ হওয়ার চান্স খুবই কম থাকবে। কনক্লুশনে আপনি যখন কাজটা কমপ্লিট করে আসছেন তখন এখানে কি কি টপিক থাকবে, এখানে আপনার লিমিটেশন, আপনার একটা কাজ কখনোই 100% ফুলফিল হবে না, এখানে কিছু লিমিটেশন আপনার থাকবেই। আর সেই লিমিটেশনের উপরে বেসিস করে আপনার পেপারের উপর অনেক রিসার্চাররা কাজ করতে চাইবে, যার কারণে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যে আপনার কাজের লিমিটেশনটা কি, আর আপনার কাজের উপর কোন কোন ফিউচারে কাজ করা যেতে পারে, কোন কোন ফিল্ডে আপনি পরবর্তীতে ইমপ্রুভ করা যেতে পারে, এই দুইটা টার্ম আপনার কনক্লুশনে অ্যাড করতে পারেন। রেফারেন্সেস, আমরা যখন আমাদের থিসিস বুক লিখে থাকি বা প্রজেক্ট বুক লিখে থাকি সেক্ষেত্রে আমরা অন্যের কাজের কিছু রেফারেন্স ইউজ করে থাকি। লিটারেচার রিভিউতে আমরা অন্যের কাজের কিছু শর্ট দিয়ে থাকি, শর্ট ডেসক্রিপশন দিয়ে থাকি। এছাড়া আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু আমাদের পেপারে অ্যাড করে থাকি। তখন তাদেরকে একটা রিকগনিশন দিতে হবে যে আমরা তার পেপার থেকে আমাদের পেপারে আমরা এই পার্টিকুলার সাইটটা আমরা আমাদের পেপারে নিয়েছি। তো তাদের রেফারেন্সটা দেওয়ার জন্য আমরা কিছু রেফারেন্স ইউজ করে থাকি। এখানে কয়েকটা দুইটা ফরম্যাট এখানে দেখানো হয়েছে। তো সায়েন্সের জন্য আমরা হার্ভার্ড ফরম্যাট ইউজ করে থাকি রেফারেন্সিং, সোশ্যাল সায়েন্সের জন্য এপিএ, এমএলপি এগুলা ইউজ করে থাকে। এছাড়া আরো অনেক বেশি রেফারেন্সিং অনেকগুলা রয়েছে, যেমন শিকাগো রেফারেন্সিং, অনেকগুলা ফরম্যাট রয়েছে। তো সুপারভাইজার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ফরম্যাট করতে, যে রেফারেন্সের ফরম্যাট যেটা ইউজ করতে সাজেস্ট করবে, আমি বলবো সেই ফরম্যাটটা আপনারা ইউজ করে পেপারে রেফারেন্সিং বা বিবলিওগ্রাফিটা করে থাকবেন। টিপস, এখানে আমি কিছু আপনাদেরকে টিপস দিব। টিপস এর মধ্যে আমি এখানে ডুস এন্ড ডোন্ট রয়েছে। আমাদের যখন একটা থিসিস বুক কমপ্লিট করতে হয়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমরা 5টা চ্যাপ্টার লিখে থাকি একটা বুকের। তো 5টা চ্যাপ্টারে ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন লিটারেচার রিভিউ, দেন মেথোডোলজি, রেজাল্ট অ্যানালাইসিস, কনক্লুশন। এখন অনেকে মনে করে থাকে যে আমি থার্ড ডিফেন্স পর্যন্ত কাজ করে যাব, থার্ড ডিফেন্সের পরে যখন আমার ফাইনাল ডিফেন্স আসবে তার আগে আমি বুক লিখে ফেলবো। না, এটা করতে গেলে দেখা যাবে আপনি হযবরল একটা জায়গায় পড়ে যাবেন, কারণ আপনি 10 থেকে 12টা বই আপনি পড়ার জন্য সিলেক্ট করে রেখেছেন, কিন্তু 10 থেকে 12টা বই কিন্তু আপনি পেপারে লিখবেন, কিন্তু আপনি 10 থেকে 12টা কিন্তু পড়েন নাই, আপনি পড়েছেন দেখেন 30 থেকে 40টা পেপার। এখন যখন আপনি লিখতে যাবেন তখন আপনি ওই পেপারটা দেখা যাবে খুঁজেই পাবেন না, কোন পেপারটা আমি আমার পেপারে অ্যাড করার জন্য রেখেছিলাম। তো আমি বলবো যে আপনি যখন লিটারেচার রিভিউ করবেন তখন পেপারগুলো সিলেক্ট করবেন যে আমি এই পেপারগুলো আমার বইয়ের মধ্যে অ্যাড করতে চাই। সেটার একটা সামারি আপনি আপনার ডেস্কটপে আপনি সুন্দর করে ওয়ার্ড ফাইলে ডিটেলসটা সামারাইজ করে রেখে দিলেন। আপনার অবজেক্টিভ কিন্তু আপনি ফার্স্ট প্রোগ্রেসের আগে শেষ করে ফেলবেন, সেই অবজেক্টিভ গুলো আপনি একটা ডক ফাইল করে রাখলেন, আপনার লিটারেচার রিভিউ ডক ফাইল করে রাখলেন। আপনি যখন মেথড নিয়ে কাজ করবেন, মেথডের ডিটেলস কিভাবে ওয়ার্ক করে আপনি কিন্তু তখনই পড়ে ফেলবেন, সেকেন্ড প্রোগ্রেসের সময় আপনি মেথডটা পড়ে ফেলতেছেন। তো মেথডের ওয়ার্ক স্টেজ গুলো আপনি একটা ডক ফাইল করে লিখে রাখলেন। এভাবে করে আপনি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রোগ্রেসের টাইমে সুন্দর করে আপনার পিসিতে ডক ফাইল করে লিখে রাখবেন। পরবর্তীতে যখন আপনি বই রেডি করবেন ফাইনাল ডিফেন্সের আগে, তখন আমরা যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ল্যাটেক্স ইউজ করে থাকি, অন্যান্য ব্যাকগ্রাউন্ডে অন্য যারা যেটা ইউজ করে থাকে না কেন সেখানে আপনি অ্যাড করে দিয়ে আপনার বইটা সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবেন। কখনোই লাস্টের জন্য রেখে দিবেন না যে পুরো বইটা আমি একবারে লিখে ফেলবো, এটা কখনোই করবেন না, তখন দেখা যাবে আপনি একটা ব্যাড সিচুয়েশনের মধ্য দিয়ে যাবেন। তারপরে টাইম ম্যানেজমেন্ট, এটা একটা টাইম ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। অবশ্যই চেষ্টা করবেন প্রোগ্রেস গুলো ভালোভাবে দেওয়ার, প্রত্যেকটা প্রোগ্রেস অ্যাটেন্ড করার। আপনার প্রতিটা প্রোগ্রেস থেকে যে কমেন্টস গুলো আসবে সেগুলি আপনার ওয়ার্কটাকে আরো এনরিচ করতে, আরো ইমপ্রুভ করতে হেল্প করবে। তো প্রোগ্রেস গুলো অ্যাটেন্ড করবেন। আরেকটা বলবো প্লাগারিজম চেকিং, অবশ্যই প্লাগারিজম চেক করে নিবেন। এখন বর্তমানে প্লাগারিজম চেক করার অনেক সাইট রয়েছে। এছাড়া আপনারা কখনোই একটা পার্টিকুলার পেপার থেকে ডিরেক্ট সেন্টেন্স তুলে দিয়ে দেবেন না, অবশ্যই সেটাকে চেঞ্জ করবেন, সেটাকে পড়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে লিখবেন। আপনার চেষ্টা করবেন এই ওয়ার্ক গুলো কমপ্লিট করার। আর ডোন্টস গুলো আমি রিকোয়েস্ট করবো নাজমুলকে ডোন্টস গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ শ্রেয়া। এখানে যে রিসার্চ করার সময় আপনি যেটা যেটা করতে পারবেন না সেটা সম্পর্কে আমি কিছু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি।
সেক্ষেত্রে প্রথমে যেটা বলবো আমি, আপনি যে রিসার্চের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা কখনোই খুব বেশি ছোট হবে না, বা 1 লাইন 2 লাইনে শেষ হবে না, আবার খুব বেশি বড় হবে না যে প্যারাগ্রাফ আকারে বা আপনার রিপোর্ট আকারে বড় হবে না। সেটা অবশ্যই আমি চেষ্টা করব 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে রাখার জন্য। আচ্ছা, পরে আমি যেটা কোনো পেপার লিখবেন বা সেটা সম্পর্কে যখন কাজ করতে যাবেন তখন সেটা নিয়ে যাতে আপনি বায়াস না হয়ে যান, সেক্ষেত্রে সেই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি কখনোই সে ব্যাপারে কখনো বায়াস থাকবেন না, বা সেটার বিপরীতে কখনো বায়াস থাকবেন না। আপনি যেটা করতে যাচ্ছেন বা যেটা আপনি খুঁজতে যাচ্ছেন সেটা সম্পর্কে রাইট ট্র্যাকে থেকে সেই কাজটা আপনি শেষ করার চেষ্টা করবেন। সো এরপরে আমরা যেটা করব না সেটা হচ্ছে গিয়ে আনওয়ান্টেড ডিসকাশন করব, তো কোনো কিছু না, সেই তথ্যটা আমি এখানে দিব না। ঠিক আছে, ধরেন আপনি রিসার্চ করছেন হচ্ছে গিয়ে আপনার ধরেন যে সোশ্যালজি রিলেটেড কোনো পার্ট নিয়ে, ধরেন যে আপনি এখানে উইচার নিয়ে রিসার্চ করছেন, যে উইচারদের আপনি এখানে কালচার এন্ড বিলিফস নিয়ে কাজ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তাদের কালচার বিলিফস এর ব্যাপারটাই রাখবেন, এখানে এর বাইরে কোনো তথ্য আপনি এখানে দিতে পারবেন না। সো ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর এছাড়াও আপনি যেটা করবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে রিসার্চের, সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এলাবোরেট আকারে দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার রিসার্চ সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন, প্লাস সেখানে আপনি আপনার কিছু মেথোডোলজির যেসব টার্ম আপনি ইউজ করেছেন, কি স্টেপস ইউজ করেছেন, কতজনের উপর রিসার্চ করেছেন, আপনার কোন স্যাম্পলিং ইউজ করেছেন, কোন ডিজাইনের রিসার্চটা করেছেন, টোটালটা সম্পর্কে একটা মোটামুটি সংক্ষিপ্ত ধারণা আপনি এলাবোরেটলি ব্যাকগ্রাউন্ডে প্রেজেন্ট করবেন। আর আপনি লিটারেচার রিভিউ করার সময় যে জার্নালগুলো আপনি সার্চ করেছেন বা সেখান থেকে তথ্য নিয়েছেন, অবশ্যই সেই সার্চ করা তথ্যগুলা বা সেই সংগৃহীত তথ্যগুলা সেগুলার অবশ্যই সাইটেশন আকারে বা বিবলিওগ্রাফি আকারে সেটা অবশ্যই উপস্থাপন করবেন আপনার রিসার্চে। সেটা অবশ্যই মাথায় রাখবেন। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে অবশ্যই কাজগুলো করবেন। ধন্যবাদ। জি রায়হান, আপনি আনমিউট করে আপনার রায়হান কিছু বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সুরা আক্তার আপু আর নাজমুল ভাইয়া। আমার কোশ্চেন ছিল জি। 3টা। 1 নম্বর, ফার্স্ট প্রোগ্রেস প্রেজেন্টেশনে একটা ছাত্র বা ছাত্রীর মেইন ফোকাস পেপারে কোনগুলো বেশি দিতে হবে? এখানে তো ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, প্রপোজ মেথড, রিলেটেড ওয়ার্ক, ইমপ্লিমেন্টেশন, সামারি, রেফারেন্সেস এসব থাকে। সো কোন টপিকে ফার্স্টে ফোকাস দিব, দেন সেকেন্ড এবং থার্ড প্রোগ্রেস প্রেজেন্টেশনে আসলে আমাদের কি কাজ করা লাগবে, এন্ড একটা পেপারের অ্যালগরিদম ইজিলি বুঝতে ইউটিউবে বা গুগলে কোনো সোর্স আছে কিনা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেপার এন্ড বুক, এন্ড থার্ড কোশ্চেন ইজ 6 ক্রেডিটের রেজাল্ট কি একেবারে ফাইনাল ডিফেন্সের পর একসাথে দেয়? থ্যাংক ইউ। ওকে রায়হান, আপনি ধন্যবাদ আপনার কোশ্চেন করার জন্য। আপনি অনেক কোশ্চেন একবারে করে গেছেন, আমার কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নাই। আচ্ছা, আমি প্রথম থেকে চেষ্টা করব আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো আচ্ছা। দেওয়ার। হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল যে আসলে প্রথম প্রোগ্রেস প্রেজেন্টেশনে কি কি ফলো কি করতে হবে। কি ওকে, প্রথম প্রোগ্রেস করার সময় আপনাদের একটা হচ্ছে, আমি দেখে থাকি যে আপনাদের জিওসিসি গ্রুপে প্রোগ্রেসের ডেট দেওয়া থাকে, তো ওইখানে কিন্তু আপনার উল্লেখ করা থাকে যে কি কি জিনিসগুলো আপনাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, সেখানে দেয়া থাকে টাইটেল, অবজেক্টিভ, মোটিভেশন, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ আর মেথোডোলজি। পার্টিকুলারলি ফার্স্ট প্রোগ্রেস আপনার দেখা হয় যে আপনি কোন এরিয়াতে কাজ করছেন, আপনি কোন মেথড নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার মেথড সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রয়েছে কিনা, আর আপনি কি কাজ করতে চাচ্ছেন। প্রথম প্রোগ্রেসে মেইনলি এটাই দেখা হয়। দেন সেকেন্ড প্রোগ্রেস আপনার দেখা হবে যে আপনি মেথোডোলজিটা কতটুকু এনরিচ করতে পেরেছেন। আপনি যখন একটা মেথড নিয়ে কাজ করবেন, লাইক BGG19 বলি, CNN বলি, আপনি কিন্তু হুবহু ওই মেথডটা ডিরেক্ট উঠায় দিবেন না আপনার প্রজেক্টে। আপনি সেটাকে অবশ্যই ইমপ্রুভ করবেন, কিছু অ্যাড করবেন বা কিছু সাবস্ট্রাক্ট করবেন, কোনো লেয়ার অ্যাড করবেন, যেভাবেই হোক সেটাকে আপনি আপনার প্রজেক্ট অনুযায়ী বা আপনার থিসিস অনুযায়ী সেটাকে ইমপ্রুভ করবেন।
তো সেই ইমপ্রুভমেন্টটা কিভাবে কাজ করছে সেটা আর কিভাবে ওয়ার্ক করবে সেই জিনিসটা আপনি সেকেন্ড প্রোগ্রেসে দেখাবেন। ইভেন সেখানে আপনার সেকেন্ড প্রোগ্রেসের ডেটা নিয়েও কিছু দেখাতে হবে যে আপনি ডেটা অ্যানালাইসিস কতটুকু করেছেন, আপনার ডেটা ওয়ার্ক চলছে কিনা। অনেক ডেটা নিয়েও কিন্তু অনেক প্রসেসিং করতে হয়, ডেটা প্রসেসিংটাও আপনার সেকেন্ড প্রোগ্রেসের মধ্য দিয়ে যাবে। থার্ড প্রোগ্রেসে যেটা করবেন, থার্ড প্রোগ্রেসে আপনার মোটামুটি অনেকটা ওয়ার্কই চলে যায়, সেখানে আপনার পুরো মেথডটা দাঁড় করানো হয়ে যায়, আপনার রেজাল্ট অ্যানালাইসিস পর্যন্ত থার্ড প্রোগ্রেস আপনার দেখাতে হয় যে রেজাল্ট আপনার এই পর্যন্ত চলে আসছে, এখন আপনি এটাকে আরো একটু ইমপ্রুভ করতে চাচ্ছেন বা এটার রেজাল্টটা আপনার খুব ভালো আসার জন্য কি কি করা লাগবে সেই জিনিসটা আপনার করতে চাচ্ছেন থার্ড প্রোগ্রেস পর্যন্ত। ফাইনাল ডিফেন্সে তো আপনার পুরো ওয়ার্কটাই দেখাতে হবে যে আমি এই কাজ করেছি, আমার এই কাজটা আদার্সদের জন্য এই কারণে ভালো, আমার রেজাল্ট এত পার্সেন্ট অ্যাকুরেসি আসছে, কি জন্য ভালো, মেথোডোলজি ডিটেলস ফুল জিনিসটা আপনার ফাইনাল ডিফেন্সে চলে যাবে। তার পরবর্তী তো আর কিছু থাকে না, ইভেন বইটাও কিন্তু আপনার ফাইনাল ডিফেন্সের আগেই জমা দিতে হয়। ওকে, দেন সেকেন্ড কোশ্চেন কি করেছিলেন রায়হান? এটা প্রথম কোশ্চেনের মধ্যেই পড়ছে যে একটা পেপারের অ্যালগোরিদম বা প্রপোজ মেথড বোঝার কোনো ওয়ে আছে কিনা গুগলে বা ইউটিউবে? অবশ্যই আছে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি প্যাটার্ন রিকগনিশন কোর্স করার সময় সিএনএন সম্পর্কে জেনেছি, সিএনএন সম্পর্কে পড়েছি, কিন্তু একটা কোর্সে কিন্তু আমাদের ফুল ডিটেলস একদম এরিয়া সম্পর্কে জানানো হয় না। তখন আমাদের কি করতে হয়, যখন আমরা ওয়ার্ক করতে যাই অবশ্যই গুগল সার্চ করে, যে কোনো সার্চ ইঞ্জিন, ইউটিউব, এগুলা দেখে 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 শিখতে হয়। না বুঝলে সুপারভাইজারের কাছে যেতে হয়, স্যার আমি এই জায়গাটা বুঝতেছি না, আপনি আমাকে এভাবে বুঝাই দেন। তখন আপনি সেখান থেকে শিখে শিখে আপনার সুপারভাইজারের সাথে কন্টাক্ট করে আপনি ফুল মেথডটা দাঁড় করাবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে পেপার এবং বুকের মধ্যে পার্থক্য কি? কিসের মধ্যে পার্থক্য, ওয়ার্ডটা একটু বলবেন? মানে পেপার আর বুক, যে বুক আচ্ছা লিখতে আচ্ছা, বলতেছেন পেপার আর সে বুক, বুক লিখতে ওকে বলতেছেন। ওকে ওকে, আই গট ইট। পেপার আর বুক, বুক হচ্ছে ফুল একটা চ্যাপ্টার ওয়াইজ লিখতে হয়, যেটা হচ্ছে আমাদের বিএসসি কমপ্লিট করার জন্য আমাদের ইউনিভার্সিটিতে জমা দিতে হয়। ঠিক আছে, বুক হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অল ডিটেলস ফুললি একটা বই থাকে, কিন্তু বুকটা কিন্তু আমরা কোথাও পাবলিশ করি না, বুক কিন্তু আমাদের ইউনিভার্সিটিতেই থেকে যায়। পেপার হচ্ছে যেখানে একটা সামারি, এখানে আমার পেপারের মধ্যেও কিন্তু বিভিন্ন ডিভাইড রয়েছে, যেমন কনফারেন্স পেপার রয়েছে, জার্নাল পেপার রয়েছে। কনফারেন্স পেপারটা অনেকটা বড় হয়, 5 থেকে 6 পেজের হয়ে থাকে, আর জার্নাল হয়তো 2 থেকে 3 পেজ হয়ে থাকে। তো কনফারেন্স পেপারে আপনি একটু মোটামুটি একটা সামারি করতে পারেন, আবার জার্নাল পেপারে গিয়ে আর একটু শর্টে লিখতে হয়। এখন কনফারেন্স জার্নালে আপনি যখন পেপার লিখবেন সেটা হচ্ছে আপনি সাবমিট করতে পারবেন, আপনার সেটা পাবলিশড হবে, কিন্তু বই কিন্তু অনেক ডিটেলসে থাকে, অনেক বেশি ইলাবোরেট থাকে, কিন্তু বই কখনো পাবলিশ করে না। পেপার আপনাকে আপনার ওয়ার্কটা পাবলিশ করতে হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কোশ্চেন হচ্ছে 6 ক্রেডিটের রেজাল্ট কি একেবারে ফাইনাল ডিফেন্সের পর দেয়, মানে থিসিসের 6 ক্রেডিটের রেজাল্টটা? হ্যাঁ হ্যাঁ, আপনার রেজাল্টটা আপনার তো হচ্ছে আমাদের, আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আমি দেখতে পাচ্ছি, আপনার হচ্ছে একদম ফাইনাল ডিফেন্স যখন হয়ে যাবে, বুক জমা হয়ে যাবে, তারপরে আপনার রেজাল্ট আপনার পোর্টালে এসে অ্যাড হবে। এর আগে 2 ক্রেডিট করে আপনার কমপ্লিট হতে থাকবে, কিন্তু আপনার সেটা কমপ্লিট অ্যাড দেখাবে না, আপনার রেজাল্টের সাথে সেটা অ্যাড হবে। আচ্ছা, রেজাল্টটা কে করে, যারা সুপারভাইজার তারা নাকি যারা ডিফেন্সে ভাইবা নেয় তারা? রেজাল্ট আপনার দুইজনের উপরেই থাকে, সুপারভাইজারের হাতেও কিছু মার্ক থাকে, আবার কিছু হচ্ছে ডিফেন্স বোর্ডে যারা মেম্বারগণ থাকেন তাদের কাছেও কিছু মার্ক থাকে, তো দুইজন মিলেই টোটাল রেজাল্টটা আসে। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে আমরা এই রিসার্চটা কমপ্লিট করার জন্য কতটুকু সময় পাবো বা এটা কোনো সময় বেঁধে দেওয়া আছে কিনা। আচ্ছা, আপনি যেই সেমিস্টারে এই থিসিসের কাজটা নিবেন, কোশ্চেনটা কে করেছেন? জেরিন নামে কেউ একজন মেবি করেছেন। আচ্ছা, তো উত্তরটা আমি সবার জন্য দিয়ে দিচ্ছি। আপনার যে সেমিস্টারে আপনার থিসিস বা রিসার্চ মনোগ্রাফ বা যেটাই বলেন সেটা যখন নিবেন, আপনার টোটাল সেমিস্টার হচ্ছে কি 4 মাসের। সো আপনাকে মোটামুটি অ্যারাউন্ড 4 মাসের সময় দেওয়া হবে টোটাল রিসার্চটা বা টোটাল পেপারটা কমপ্লিট করবার জন্য। ধন্যবাদ।
আমরা চ্যাট বক্সে একটা প্রশ্ন দেখতে Okay, পাচ্ছি আরেকটা আরেকটা কোশ্চেন আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, Chat-এ যেটা করতেন। হচ্ছে যেটা বলছে ফারুক লিখেছে, লার্নিং আউটকাম এন্ড অবজেক্টিভ ডু ইউ মিন সেম থিংস অর বেয়ার সেম কন্টেন্ট? ইয়েস, লার্নিং আউটকাম এন্ড অবজেক্টিভ সেম জিনিসটাই বোঝায়। লার্নিং আউটকাম বলতে যেটা বুঝি যে আপনার ওয়ার্কটা কি নিউ অ্যাড করছে, আপনার ওয়ার্কটা কেন ইফেক্টিভ, তার মানে এটা লার্নিং আউটকামের মধ্যে দিয়েই যাচ্ছে। তো লার্নিং আউটকাম বলতে কোনো টার্ম আমরা থিসিসে ইউজ করে থাকি না, সেই জিনিসটাই আমরা অবজেক্টিভ হিসেবে ইউজ করে থাকি। ধন্যবাদ। কোশ্চেন, ওকে, নাজবুল কোশ্চেনটা অ্যাটেন্ড কি করো। আমি নিব? আচ্ছা, ওকে। সো আপনি হ্যাঁ, নাও নাও। জেরিন মেবি আরেকটা কোশ্চেন করেছেন, রিসার্চের আইডিয়া সম্পূর্ণ কি আপনার উপর নির্ভর করবে কিনা। আচ্ছা, আপনি যখন রিসার্চ প্রপোজাল আপনি আপনার সুপারভাইজারকে পার্ট করে যখন সাবমিট করবেন, তো সেক্ষেত্রে আপনার সুপারভাইজার আপনাকে বলবেন যে আপনি প্লেটেড তিনটে টপিকের উপর তিনটে টপিক আকারে। সো আপনি মেইনলি আপনার পছন্দ মতোই করতে পারবেন, আপনার সাবজেক্ট রিলেটেড অবশ্যই হতে হবে, আপনার পছন্দসই করতে পারবেন এবং সেটা আপনি আপনার সুপারভাইজারকে দিবেন, এবং সুপারভাইজার যদি মনে করেন যে সেটা একটু মডিফাই করা দরকার বা কিছু পরিবর্তন আনা দরকার, সেক্ষেত্রে সুপারভাইজার আপনাকে হেল্প করতে পারেন। বাট মোটামুটি আপনি আপনার পছন্দ মতোই টপিক চুজ করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, শিওর। উম, আমরা কি যেমন আমাদের সামনের সেমিস্টারে থিসিস বা যেটাই বলি, থিসিস বা প্র্যাকটিক্যাল, মানে আপনার হচ্ছে প্রজেক্টের যেটাই বলি আছে, এটা কি আমাদের এই যে আমাদের ডিউরেশন এক সেমিস্টারের যে টাইম ডিউরেশনটা আছে এর ভিতরেই কি কমপ্লিট করতে হবে, না পরবর্তী সেমিস্টারে এটা ডিউরেশনটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। এক সেমিস্টারে এটা টাইম ডিউরেশন নাকি পরবর্তী সেমিস্টারে এটা করার মতো কোনো ইয়া থাকে? আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্ট একটু জানতে পারি ভাইয়া? আমি ত্রিবলিতে। ট্রিপলিতে, ওকে। আমি যতটুকু জানি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে কয়েকটা প্রোগ্রেসের মধ্য দিয়ে হচ্ছে পুরো থিসিস প্রসেসটা কমপ্লিট হয়। তো ডিউরেশন বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে আহ কয়টা প্রোগ্রেসের মধ্য দিয়ে যেতে হবে এটা? জি, এবং যেমন আমাদের তো আর একটা সেমিস্টার বাকি আছে, আমরা তো মাত্র 8 সেমিস্টারে, তো আমাদের 9 হুম আর হুম। 10 দুইটা বাকি আছে। তো আমাদের 9 সেমিস্টারে যেহেতু থিসিসটা দিছে, এটা কি 10 সেমিস্টারও কোনো কিছু অংশ জুড়ে এটা কি আমাদের থিসিসের হ্যাঁ, অংশ হিসেবে অবশ্যই থাকবে কিনা, এইটা আমি জানতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে টোটাল 3টা প্রোগ্রেস হয়ে থাকে। তো 3 সেমিস্টারে 3টা প্রোগ্রেসের মধ্য দিয়ে এই থিসিসটা কমপ্লিট হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার হচ্ছে 3টা সেমিস্টার জুড়েই থিসিসটা করতে হবে। জি, বুঝতে পারছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের আর কারো যদি কোশ্চেন থাকে 1 মিনিটের মধ্যে আমরা কোশ্চেনগুলো নিব। এছাড়া আপনাদের হচ্ছে সার্টিফিকেট রয়েছে, আপনারা সকলেই জানেন। এই সেশনটা কমপ্লিট করার পরে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। তো সার্টিফিকেটের জন্য আপনাদের একটা ফর্ম দেওয়া হবে চ্যাট বক্সে, সেই ফর্মটা অবশ্যই সবাই ফিল আপ করবেন। সেই ফর্মটা ফিল আপ করলে সেখান থেকে আপনি হচ্ছে সার্টিফিকেটটা পাবেন, আদারওয়াইজ আপনাদের সার্টিফিকেটটা কিন্তু ইস্যু হবে না। সো চ্যাট বক্সে আপনাদের জন্য ফর্মটা দেয়া থাকবে, আমি সকলকে রিকোয়েস্ট করব ফর্মটা ফিল আপ করে ফেলার জন্য। তানভীর আহমেদ হ্যান্ড রেজ করেছেন। এটাই আমাদের সেশনের আজকে সর্বশেষ প্রশ্ন, আমরা সরাসরি সেশন নিতে পারছি। এরপর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের সিইটিএল অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ইমেলও করতে পারেন। তো সর্বশেষ প্রশ্নটি নেওয়ার জন্য ফ্যাসিলিটেটরদের অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কথা ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। যে আমার প্রশ্ন ছিল যে আমরা যেহেতু 2 সেমিস্টার আমরা থিসিসটা করব, তো প্রথম সেমিস্টারে আমরা কত অংশ করতে হবে, আর মানে লাস্টের সেমিস্টার তো আমরা টোটালি কমপ্লিট করব, আমরা নবম সেমিস্টারে কতটুকু কমপ্লিট করতে হবে, মানে কত পার্সেন্ট কমপ্লিট করা লাগবে থিসিসে? এই সেম কোশ্চেনটা আমি ফার্স্টেই বলে দিয়েছি যে কোন প্রোগ্রেসে কতটুকু করতে হবে। আপনাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টে যখন প্রোগ্রেসের জন্য একটা ডেট দেয়, সেখানে সেই নোটিশে লেখা থাকে যে কোন জায়গাটুকু আপনার কমপ্লিট করে প্রোগ্রেসে প্রেজেন্ট হতে হবে।
সেক্ষেত্রে সিএসসি ডিপার্টমেন্টের জন্য হচ্ছে 3টা প্রোগ্রেস থাকে, একটা ডিফেন্স থাকে। ত্রিপুরের জন্য আমি জানি 3টা ডিফেন্স থাকে। তো সিএসসি যেহেতু 4টা করে যায়, তো সেক্ষেত্রে আপনার ওয়ার্কটা একটু ছোট ছোট ভাগ হয়ে যায়। এখন ত্রিপুরের জন্য হতে পারে যদি 2টা ডিফেন্স হয়ে থাকে, ইভিনিং ব্যাচে হতে পারে ইভিনিং এর জন্য 2টা ডিফেন্স হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার 50% ওয়ার্ক আপনার অবশ্যই কমপ্লিট করে ফেলতে হবে। অর্থাৎ ওয়ার্ক পর্যন্ত অ্যাটলিস্ট রেজাল্ট অ্যানালাইসিস পর্যন্ত আপনার কমপ্লিট করে দেন আপনার ফাইনালে তো পুরাটাই দেখাতে হবে। এখানে তো আপনার কোনো ওয়ে নাই। আচ্ছা, আমি লাস্ট কোশ্চেন করতে চাচ্ছিলাম, এটা যদি অ্যালাউ করা হয়। জি, খুব সংক্ষেপে প্লিজ। অবশ্যই। কারো যদি প্রয়োজন হয় যে দুইটা মানে ওর থিসিস প্রয়োজন, আর সেক্ষেত্রে ও কিন্তু ভার্সিটি একটাই করতে পারবে। তো যদি 2টা গ্রুপ থাকে, মানে একটা সেমিস্টারে 2টা গ্রুপের 2জন থিসিস করতেছে, এক গ্রুপে 2জন করে আছে। তো আমি যদি চাই যে আমি বি গ্রুপে আমি থিসিস করতেছি 2জন, তারপর আমি যদি চাই যে আমি এক গ্রুপে যে থিসিসটা করতেছে যে টপিক নিয়ে, এই গ্রুপে আমি কিছুটা হেল্প করে এই গ্রুপে আমার নামটা দিতে চাচ্ছি, তাহলে আমার বি বি গ্রুপে আমি থিসিস করতেছি এবং আমার নামটা যদি এক গ্রুপে দেই, ওকে দেওয়ার ওকে গট ইট। আমি বুঝতে পারছি, মানে আপনি হচ্ছে চাচ্ছেন যে আপনি 2টা থিসিস পেপার আপনার দরকার, রাইট? রাইট। ওকে, সেক্ষেত্রে আপনি একাডেমিক্যাল থিসিস এর মধ্যে 2টা জায়গায় আপনি কাজ করতে পারবেন না। এটা হচ্ছে আপনার একটা ক্রেডিট। তো থিসিস যখন আপনি 6 ক্রেডিট, আমরা আমাদের ডিপার্টমেন্টে 6 ক্রেডিট এটা। তো আপনার কিন্তু একাডেমিকলি একটা ক্রেডিট কমপ্লিট করার জন্য আমরা থিসিস দিয়ে থাকি। এছাড়া যদি আপনি হায়ার স্টাডির জন্য বা ফার্দার রিসার্চের জন্য আপনি কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনি অন্য গ্রুপের সাথে পেপার পাবলিশের সময় হেল্প করতে পারবেন। একটা স্টুডেন্টের, একটা রিসার্চারের অনেকগুলা পেপার থাকতে পারে, তখন আপনি পেপার পাবলিশের জন্য তাকে হেল্প করলেন। সেই পেপার গুলো যখন জার্নাল বা কনফারেন্সে সাবমিট হবে, তখন আপনার নামগুলো সেখানে যাবে। কিন্তু একাডেমিক থিসিসের জন্য আমি এরকম দেখিনি যে 2টা, তাহলে আপনার কোর্সের ক্রেডিট কিভাবে কাউন্ট করবে যদি পার্টিকুলার 2 জায়গায় যাবে? নামটা সেখানে কিভাবে যাবে? জি, আমি নাম যাবে। পাবলিকেশন না পাবলিশের টাইমে ওইটাই বলতেছিলাম, মানে হ্যাঁ, ওইটা পাবলিশের জন্য আপনি দিতে পারবেন। পাবলিশের জন্য আপনি অনেকগুলো পেপার পাবলিশ করতে পারেন, সমস্যা নাই কোনো। ওইটার জন্য কি সুপারভাইজার স্যারের সাথে অনুমতি নেওয়ার কোনো এরকম কোনো ইস্যু আছে? পাবলিশ আপনি আপনার পার্সোনাল পাবলিশও করতে পারেন। আপনার সুপারভাইজারের আন্ডারে যে কাজটা করবেন সেটা তো অবশ্যই সুপারভাইজার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে দেখিয়ে করবেন। এছাড়া যদি আপনি আপনার পার্সোনাল হায়ার স্টাডির জন্য বা অন্য কোনো কারণে যদি আপনি পাবলিশ করতে চান, সেটা আপনি আপনি নিজ দায়িত্ব করতে পারেন। আপনার পার্সোনাল ওয়ার্ক হয়ে থাকবে, সেক্ষেত্রে সুপারভাইজার কোনো ইন্টারফেয়ার আপনার সাথে করবে না। ওকে, থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য, এবং সম্মানিত ফ্যাসিলিটেটরদের এত ধৈর্য সহকারে এবং এত যত্নের সাথে এই পুরো কর্মশালাটি পরিচালনা করবার জন্য এবং সকলের প্রশ্নের উত্তর দেবার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একদম শেষ প্রান্তে যেহেতু চলেই এসেছি, তো আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যেই রিভিউ ফর্মটি দিয়ে দিব, যেটি আপনাদের সার্টিফিকেট রিসিভ করার জন্য এই ফর্মে সাবমিশনটা একদমই আবশ্যক। তো তার আগে আমরা সিটিএল এর পরবর্তী আয়োজন এবং আজকের সেশনের রিফ্লেকশনের জন্য গ্রিন বিজনেস স্কুলের এবং সিটিএল এর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরিফা রহমান ম্যামকে অনুরোধ করছি একটু যদি আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলতেন, রিফ্লেকশন যদি দিতেন ম্যাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমাদের 1 ঘন্টা ব্যাপী যে ওয়ার্কশপটা ছিল হাউ টু ওয়ার্ক অন থিসিস আপনাদের জন্য ইফেক্টিভ হয়েছে। আসলে থিসিস বা রিসার্চ একটা বিরাট বড় কাজের ক্ষেত্র। আমি বিগত প্রায় 11 বছর শিক্ষকতা করছি, সাথে রিসার্চ করছি। আমি এখনো বলি আমি রিসার্চ শিখছি, আরো অনেক বহু বছর যাওয়ার বা বহু পথ যাওয়ার আছে। সেক্ষেত্রে মাত্র 1 ঘন্টায় আসলে এই গবেষণার বিষয়টা তুলে ধরা সম্ভব না। এক একটা সাবজেক্টের জন্য এক এক রকম, সোশ্যাল সায়েন্স, সায়েন্সের জন্য ভিন্ন, আবার পদ্ধতিগুলো বিভিন্ন রকম আছে। সো সেজন্য আমি যেটা বলবো আসলে যে আজকের আয়োজনটা ছিল আপনাকে একটা প্রিলিমিনারি ধারণা দেওয়া, আপনি থিসিস এর প্রতি আগ্রহী তৈরি করা এবং একটা বেসিক গাইডলাইন শেয়ার করা। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফ্যাসিলিটেটর যারা ছিলেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন এবং আমি দেখলাম আপনাদের বেশ অ্যাক্টিভ একটা ইনভলভমেন্ট, আপনাদের জানার অনেক আগ্রহ আছে।
এটা দেখে আমার খুব ভালো লাগে যে আমরা আসলে গবেষণার প্রতি আগ্রহী হতে পেরেছি। তো আমরা চেষ্টা করছি সিটিএল থেকে সর্বোপরি আপনাদের যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলোতে ছোট ছোট ওয়ার্কশপ দেওয়া, যাতে আপনারা সেই সুবিধাগুলো পান, সুযোগ সুবিধাগুলো পান, এবং বিশেষ করে বুঝেন যে আপনার পাশেও কেউ আছে আপনাকে সাপোর্ট করে। তো আমাদের প্রতিটা সেশনের ভিডিও থাকে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে ডিটেলস শেয়ার করা থাকে, বিভিন্ন রকম আপডেট নিউজ থাকে, আপনারা কানেক্টেড থাকতে পারেন। এমনকি আপনারা আমাদেরকে মতামতও দিতে পারেন যে কি বিষয় আপনাদের পার্টিকুলার আপনারা আরো জানতে চান, শিখতে চান। সিটিএল সেটারও আয়োজন করার চেষ্টা করবে। তারই ধারাবাহিকতায় আমাদের আগামী শুক্রবার আরেকটা ওয়ার্কশপ আছে, ভাইবা এটিকেট। যেহেতু আমাদের সবারই আসলে ফাইনাল পরীক্ষা চলে আসছে, ভাইবা অ্যাটেন্ড করতে হবে। আশা করি সেই ওয়ার্কশপটা আপনাদের ভালো লাগবে। ওই ওয়ার্কশপের ডিটেলস সবকিছু আমাদের ফেসবুক পেজে চলে যাবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, আমি এটা আশা রাখছি। আর সবাইকে শুভেচ্ছা দিচ্ছি গবেষণার পথে আসার জন্য এবং নতুন গবেষক হয়ে ওঠার জন্য। শুভেচ্ছা সবাইকে, আমি এই বলে শেষ করছি। থ্যাংক ইউ।